আছে তখন আপনি পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চাই যাচ্ছি। আর হবে না, আর হবে না। 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। কিন্তু ভারতের গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, যেটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায়ী নেবে না। পুলিশ প্রশাসন আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস তো মুসলিম সম্প্রদায়ের লোক আজকে আমার সঙ্গে পথে পা মেলাচ্ছে। আমার সর্বোপরি ভাই ফিরোজ এবং পুরানো যত আছে দেখছেন সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এরা কিন্তু যুক্ত হয়েছে আমার সঙ্গে। আসলে সত্যি একটা আতঙ্ক তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে যে বিজেপি সরকার আসা মানে এসেছে মানে কি হবে কিছুই হবে না। শুভেন্দু অধিকারীদের একটা আক্ষেপ ছিল মুসলিম ভোট যেহেতু পাচ্ছেন না, সেই জন্য ওনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ডাক দিয়েছিলেন, যেটার আমিও ব্যাখ্যা দিয়েছি যে ওটা একটা পলিটিক্যাল ডাক পরিবর্তনের জন্য। দর্শক, শুভেন্দু অধিকারী মুসলিমদের প্রশংসা করে এখন প্রশংসায় ভাসতেছেন পশ্চিমবঙ্গের সকল মানুষ দলমত নির্বিশেষে সবাই তার প্রশংসা করতেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। এমন বক্তব্যের পর থেকে কিন্তু তার সমালোচনার চাইতে তাকে নিয়ে আলোচনাটাই বেশি হচ্ছে, অর্থাৎ সবাই তার প্রশংসা করতেছে। এই প্রশংসা আসলে তিনি কতদিন ধরে রাখতে পারবেন এবং তার এই বক্তব্যের বাস্তব প্রতিফলন ঘটবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। শুভেন্দু অধিকারী মুখে অনেক কথাই বলেন, কিন্তু বাস্তবে তিনি সেটি পরিলক্ষিত বা বাস্তবায়ন করাটাই হচ্ছে মূল বিষয়। শুভেন্দু অধিকারী কি সত্যিকার অর্থে মুসলিমদেরকে একসঙ্গে থাকতে দিবেন বা মুসলিমদেরকে ভালোবাসবেন? কি মনে হয় আপনার কাছে? আমাদের কমেন্টস বক্সে সেটি লিখে জানাবেন। দর্শক, চলুন আমরা শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটি শুনে নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আর কিছু, আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আমরা ছেলেটা আছে, ছেলে কি ভাইপো কি নামটা হবে, কি নাম? মৌলবী নাম। খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিক হয়তো সেই খুব জ্বালিয়েছে। আর একেই করা ধরেছে, আমরা ভাইপো একেই করা ধরেছিল। এইখানে আটকে রেখেছিল, গাছে এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকে অ্যারেস্ট করবে। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করবেন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা ডিএম সাহেবকেও সেটা বলেছি, কোনোভাবে অ্যালাউ করবেন এবং যেখানে প্রয়োজন হবে আমি যাবো। আপনি যাতে একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন কোর্টকেও বলে দেওয়া হয়েছে তখন আপনি পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে। হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ধরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছি, মারধর করেছিল। আমরা সেটা ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আমরা দেখেছি, মানুষের প্রতিক্রিয়া হয়ে গেছে। এটা এমন কেউ নেই যে আমাদের আমার কাছে যা খবর এসছে, কাল থেকে পতাকা ধরে, কাল থেকে তৃণমূলের 12টার পরে মন্দির নিয়ে নেবো। ওদের নেত্রীরা যেরকম ভাবে বলছে ডিজে লাগিয়ে নাচবো, সেই তারই বই প্রকাশ কেউ বলেছে, তারপরে যে বই প্রকাশটা হবে। চলবে না, আর কিছু হবে না। আপনি জিজ্ঞেস করেন অতি সাহেব কতবার কন্ট্যাক্ট করে দেখে নেবেন। আমি আপনাকে বললাম যে আমি কথা দিচ্ছিলাম, দেখে নিচ্ছি। প্রপার কেস হওয়া চাই এবং যারা মেন কালপ্রিট এবং ওই কালকাযোগী হয়েছে যারা অ্যারেস্ট করতে। ঠিক। এবং পাঁচিলের লোকরাই করেছে বেশি, যারা পাঁচিলে চেপেছিল তারাই করেছে বেশি। এরাই স্বীকার করছেন তো যে সুরজিৎ ঘোষাল, প্রসেনজিৎ ঘোষ ওরা আটকানোর চেষ্টা করেছে অনেকে। না বলছে, আমি বলছি না, ওনারাই বলছেন। আর বাকি ওসি সাহেব সকাল থেকে আমরা কোঅপারেট করছি, লোক এসছে, আমাদের লোক দাঁড়িয়ে ছিল কিনা। ঠিক আছে, চলুন। আপনি আমার পরিষ্কার কথা, পার্টি আমাদের চাই না ধরনের কোনো ঘটনা ঘটুক, মানে বুক করতে হবে। আপনি চলুন, বলছেন না 15 বছর ধরে যা করেছে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে, বুঝলেন? বিরাট ধিক্কার ছিল। ভাইটি কে তোমার বাবা? কাকুর যা অত্যাচার তার তো এখানকার মানুষ জানে তো। আজকে আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মন্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। এই কারণে এসে গেলাম, আমি নিশ্চিন্ত পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো, আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোর হাত করে যে ভুল করেছি, মানুষের উপর অত্যাচার করে অনেক বড় হেক্টার পাচ্ছিলেন। জান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকুন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি, হলো?
কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ কি করেছে দেখেছেন তো আপনার দেওয়ার, আপনি করেন না, আপনার দেওয়ারের ফল ভোগ করছেন, কিচ্ছু হবে না বেটা, হ্যাঁ তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না। আমরা বলে দিচ্ছি হ্যাঁ? কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্তে বাড়ির কাজ হবে, কিন্তু আপনাদের পরিবর্তন হওয়া দরকার। আপনাদেরও পরিবর্তন হবে, আমার যা করেছে আমাদের মতন গরিব ছেলেকে গুলি করে দিয়েছে, এটা শিক্ষা দেওয়া উচিত। আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না, আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেরা পাওয়ার দিয়েছিল, তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না। আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে একটা যেন আগামী 5 বছর বেরোতো না, সেগুলোকে এইভাবে আপনি কিন্তু ভারতের গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, যেটা আমরা করতে দেবো না। আমি নিজের রাস্তায় নেমেছি, তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায়ী নেবে না, পুলিশ প্রশাসন আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। এইভাবে যে ঝগড়া ঝামেলা করে একটা বাড়ি ভেঙে দেওয়া, একটা মসজিদ দেওয়া, এটা আইন নেই। না ঠিক আছে, সেই কারণে তো আমি জল নিতে এসেছি সকালে, ঠিক আছে, আমি জল নিতে এসেছি দেখুন সকালে। সেই কারণে সব শুনেই যে মুহূর্তে শুনেছি সঙ্গে সঙ্গে আমি হাজির হয়েছি। আপনারা তো আমাদের ভোট দেন, তারপরেও তো ছুটে এসেছি, কেউ কিছু করা যাবে না। আমি বিধায়ক, আরে বাবা ওনাকে বলতে দিন না। একটা জিনিস মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নেই, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না, আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না, সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। কিন্তু স্যার, আমরা তো পুলিশ থাকবে। ওরা ক্ষমতায় নেই, স্যারকে তো আমরা দেখতে পাবো না। আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি, এরকম ঘটনা ঘটে, সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন না, 5 বছর করে। না পুলিশ আজকে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স থাকবে। আরে বাবা আমরা আছি তো। আপনারা নিজের নিজের এলাকায় আপনারা চলুন। স্যার, মসজিদটাকে ওরা যেটা হবে সেটা স্যার আপনি ওনাকে বলেন। সেটার জন্য কেস হয়েছে, আমরা ধরছি, আমরা ধরছি। আপনারা যা ঘটনা ঘটে গেছে, আপনারা যা ঘটনা ঘটে গেছে, আরে দিদি 21 সালে যখন এইভাবে চিন্তা একের পর এক আক্রমণ হয়েছিল, কোন নেতা আসেনি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হার করে কেঁদেছে আমাদের পায়ে ধরে, কেউ আসেনি। আজকে আমরা এসেছি কারণ এটাই বিজেপি, আমরা তৃণমূল না। 21 সালে যখন আপনাদের তরফ থেকে লোক ওদের ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল, কেউ যায়নি এবং বলেছিল ভেঙে দিয়ে চারিন দাও, গায়ে খুলে নিয়ে যাও, মেয়েদের গায়ে হাত দিয়ে গেছিল। এখন কি সেটা করবো? তো সেই আরে বলছি তো হবে না, জন্য আমি এসেছি তো। আপনি বেশি কথা বলছেন, আপনি বেশি কথা বলছেন। আপনি কমপ্লেন জমা দিন, আপনি নাম করে complaint জমা দিন। বিজেপির লোকদের বেছে বেছে গেট কাটতে নেওয়া হয়েছিল, চাকরি করতে দেয়নি। একটা কথা স্পষ্ট হচ্ছে, এটা হচ্ছে না। বেশি কথা না বলে, বিরাট বিপ্লবীপনা না দেখি, এত বিপ্লবীপনা এখন আর চলবে না। কমপ্লেন থানাতে কমপ্লেন দিন, কারোর কোনো কিছু হবে না। আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি আবার দরকার হলে ছুটে আসবো, কিন্তু ওই হিরোগিরির জামানা শেষ। ঠিক আছে না? গত 15 বছরে এই কমলপুর গ্রাম চিন্তাইকে যা যা করেছে, সেই হিরোগিরির জামানা শেষ। এটাও কিন্তু মনে রাখবেন। আমাদের সঙ্গে থাকতে হবে না, আপনার স্বাধীন ইচ্ছে মতো। এটাই তৃণমূলের সঙ্গে আমাদের বিজেপি পার্থক্য, যা ইচ্ছে মতো সেই পার্টি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হিরোগিরি আর করা যাবে না, হিরোগিরি আর করা যাবে না। এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় স্পেসিফিক কেস হচ্ছে তো। হ্যাঁ ওরা কমপ্লেন দিন, আমরা কমপ্লেন দিন। যা ঘটনা হয়েছে একজন কমপ্লেন করবেন, সবার ঘটনা দিন। বলুন কে দেবে? ঠিক আছে, আমরা অ্যারেস্ট করে দেওয়া হবে। আপনি পুলিশকে আর আমি আছি, আমি বলছি আছি, সরাসরি ফোন করবেন। যতবার কোনো একটা জিনিস প্রতিক্রিয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি হচ্ছে এটা বাড়াতে চাই, এইটুকু আমি
চাইছি স্যার সত্যি চাইছি এইটুকু সুযোগ দিন, একটা জিনিস ঘটে গেছে এটা না বাড়িয়ে এখানেই শেষ করা। এবং তারপর আপনি এসেছেন যখন সেন্টার বসে দেওয়া হচ্ছে না দিদি ভাই আমাদের আপনারাও ফোন করেননি কেউ বলে স্যার কি নিজে এসে? ভিডিও না করে দুটো কথা শুনে এখানে আমরা সব জায়গায় ডিউটি করেছি, বহু জায়গায় আমরা ডিউটি করেছি। আমাদের কাছে খবর আসলো, উনি আমাকে বললেন, ফোন করলেন যে আমি চিনপাই যাবো। ইনি আমাকে, আমি ওনাকে ফোন করিনি, কথাটা বলতে ইনি আমাকে বলেন চিনপাই যাবো। আমি যাই না চিনপাই, তো চিনপাই কোথায় যাবো সেটাও জানে, বলছে আমি তাপাসপুর যাবো। তাহলে উনি, ওনার কাছে খবর আছে উনি তাপাসপুর যাবে কি করতে, আমাকে কিছু বলে না। কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে এখানে ঝামেলা হয়েছে, উনি যে এখানে এসে দাঁড়াবে আপনাদের সঙ্গে কথা বলবে সেটা আমার জানাচ্ছে, সেটা উনি আপনার সামনে বললেন। এইটুকুনি কথা দিলাম, স্পেসিফিক কেস হবে, অ্যারেস্ট হবে। এইটুকুনি জোরে বলা যায়। এবার আবার আপনারাও শান্তি বজায় রাখবেন। আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন, আপনাদের কাউকে যে বলছেন আমাদের সঙ্গে চলে আসবো, নিজের মনের ইচ্ছায় যে রাজনীতি করতে ইচ্ছে হবে সেই রাজনীতি করবেন, সেই রাজনীতি করবেন। আপনাকে বিজেপি করতে হবে, আপনাকে ভারত মাতাকে জয় বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। নিজের ইচ্ছায় যে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করবেন, কিন্তু হিরোগিরি আর চলবে না। আসলে সত্যি একটা আতঙ্ক তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে যে বিজেপি সরকার আসা মানে এসেছে মানে কি হবে, কিছুই হবে না। শুভেন্দু অধিকারীদের একটা আক্ষেপ ছিল, মুসলিম ভোট যেহেতু পাচ্ছেন না সেই জন্য ওনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ডাক দিয়েছিলেন, যেটার আমিও ব্যাখ্যা দিয়েছি যে ওটা একটা পলিটিক্যাল ডাক পরিবর্তনের জন্য। এদিকের ভোটটাকে ঐক্যবদ্ধ করার তারা চেষ্টা করেছে, যেহেতু তারা ভাবছে যে মুসলমানরা ভোট দেবেন না, ফলে এদিকটাকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু সরকার আজকে শপথ নিয়েছেন, দেখুন না কিছুদিন তো যাক, দেখুন যে হিন্দু ভাই ভাই বলেছেন মানে শুধু হিন্দুদেরই সরকার না সবার সরকার। যদি আজকে একটা কথা বলে দিয়েছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, কিন্তু যেমন মমতা ব্যানার্জি ছিলেন টিএমসির মুখ্যমন্ত্রী, অন্যদের মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু শুভেন্দু বলেছেন আজকে আমি সবার মুখ্যমন্ত্রী। আর হিন্দু ভাই ভাই যেটা নিয়ে অনেকে আতঙ্কে আছেন কি হবে কিছুদিন দেখুন, তারপর না হয় প্রশ্ন করবেন। তবে আমরা কাজী মাসুম আক্তার আমরা তো আছি, তো আমরা তো মুসলিম, আমরা তো নামাজ পড়ি, তো আপনারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা দেন। তো আমরা যখন এত ভরসা রাখতে পারছি, তো আপনারা এত ওই কিছু ইমাম সাহেব বা এদের কথা শুনে কেন এত ভয় পেয়ে যাচ্ছেন? গোটা দেশে কটা রাজ্যে বিজেপি সরকার আছে বলুন তো? সব কিছু লেখা আছে মুসলমান লোকেরা। এইসব না ভেবে ওইভাবে ভাববেন না। বিজেপিকে আপনারা পছন্দ নাই করতে পারেন, অন্য অ্যাঙ্গেলে ভাবতে পারেন, তাদের অন্য ভাবনা থেকে উন্নয়ন এটা নিয়ে ভাবতে পারেন। কিন্তু টিএমসি কি বলে দিল সেটা নিয়ে তাই করবেন, ধর্মীয় অ্যাঙ্গেলে শুধু ভাবতে শুরু করে দেবেন। এইসব না করে যে দল উন্নতি করবে, যে দল প্রকৃত উন্নতি করবে সঙ্গে থাকতে হবে। তা নাহলে অচ্ছুত করে রাখলে সব দিকে আপনারা অচ্ছুতি থেকে যাবেন। ভেবে দেখবেন, আমি বলছি না যে বিজেপি করতে হবে, আমি পলিটিক্যাল ভাবনা থেকে বলছি। কেউ ওই ন্যারেটিভ তৈরি করবে, কত গল্প এই টিএমসি শুনিয়েছে বলুন তো, কত গল্প শুনিয়েছে, কটার বাস্তব ভিত্তি পাচ্ছেন? আর এখনও বলছি, যেটা আক্তার সাহেব বলছিলেন, সব নাকি মুসলমান সমাজের লোকেরা অত্যাচারিত। এই যে ইমাম সাহেব, এই শফিক সাহেব রেড রোডে নামাজ পড়েন আমি জানি না, কিন্তু নাকাদা বজিরা ইমাম আমি জানি। তো এই যে প্রেসমিট করে বলেছেন, এটাও তো খুব অন্যায় কাজ করেছেন। প্রেসমিট করে বলতে হয়েছে, এই প্রেসমিট করে বলার কারণে উনি বুঝলেন না যে এটা কেউ উস্কানি আকারে চলে যেতে পারে। কি প্রেসমিট করার মধ্যে কি আছে? আমার মনে হয় উনি তো মমতা ব্যানার্জি প্রোগ্রামে থাকেন প্রায়, উনি হয়তো করিয়েছেন, প্রেসমিটটা করিয়েছেন, আমি যেটা কথা ফিল করছি। তো এখনও যদি ওনার কথা শুনে এইসব করেন, তো এটা নিয়ে তো হয়তো কোথায় 21-এর পরে যে অশান্তি হয়েছিল, আমি তো একজনকে বলছিলাম যে এবারকার মারামারি কম হচ্ছে জানেন, এই কারণে কম হচ্ছে, টিএমসি ক্ষমতায় আসেনি এই জন্য। কিন্তু টিএমসি ক্ষমতায় এলে মারামারি, বিজেপি ক্ষমতায় এসে মারামারি কেন না? তার অন্যতম কারণ হচ্ছে মারামারি কারা করেন বলুন তো? ওই আমার ভাইজান, এটা যত মারামারি গন্ডগোল দেখবেন সব ওই মুসলিম সমাজে, কারণ ওখানে বেশি অশিক্ষিত মূর্খ গুন্ডাকে রাখা হয়েছে না, ওরা মারামারি করে। আর এখন তো জিতেছে বিজেপি তো মুসলমান নেই বললেই চলে, হয়তো সামান্য অংশ ভোট পড়েছে এবার। তো বাকি সব সনাতনী হিন্দু, আর সনাতনী হিন্দুরা তো মারামারিতে কম, এটা আমরা সবাই জানি, মারামারিতে কম। তাদের বেশিরভাগ শিক্ষিত, পেটে বিদ্যা আছে, মারামারিতে তারা যান না, নিজেদের সেফটি সিকিউরিটিটা একটা মেনটেন করেন। আর আমার ভাইজানারা তো কী হবে না হবে ভাবা দরকার নেই, পরে বাড়ি ডুবে গেল ভেসে গেল ভাবা দরকার নেই, চলো এখন বেরিয়ে পড়ি, ভবিষ্যৎ হবে না। সনাতনী হিন্দুরা তারা অনেক বেশি সচেতন, ভবিষ্যৎ ভাবে, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে থাকেন, তারা মারামারি করেন না। তো এবার মারামারি কম করার পেছনে হচ্ছে এটা, যেহেতু বিজেপিতে হিন্দু সংখ্যা বেশি, ম্যাক্সিমামই হিন্দু, সামান্য অন্য অংশ হতে পারে, তো সেজন্য মারামারি করার লোক নেই তো বিজেপির মধ্যে। আর টিএমসি এলে মারামারি হয়, কারণ টিএমসি সব তো ওই গুন্ডা, মুসলিমদের প্রায় সবই ছিল, আর তাদের মধ্যে সবই তো গুন্ডা। টিএমসি তো এটা করেছে না, মুসলমানদেরকে গুন্ডা এরকম সব তৈরি করেছে, শিক্ষিত করেনি, ভালো জায়গায় পোস্টিংও দেয়নি। তোমরা মারামারি করো নিচেতলাতে, খুব জোর একটা বুথ সভাপতি করে দেওয়া যাবে, আর নাহলে পঞ্চায়েত প্রধান করে দেওয়া যাবে খুব জোর। তাও পঞ্চায়েত প্রধান খুঁজলে 3,500-এর মধ্যে কজন মুসলিম প্রধান পান সেটা দেখতে হবে, অথচ এই মুসলিমের ভোটে কিন্তু ক্ষমতায় আসতে বারবার ফিরে।
তো এগুলো মুসলিম সমাজ বোঝে না। দিদি একটা ওখান থেকে সেন্টিমেন্ট দিয়ে দিলেন ইমাম সাহেবদেরকে দিয়ে, ব্যাস লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন, দিয়ে নিজে মরলেন, ভাইজানকে মারলেন, আবার জেল খাটতে শুরু করলেন। তো এই করে করে টিএমসি এইসব করছিল। তো এবার যেহেতু টিএমসি ক্ষমতায় আসেনি, ফলে মুসলমানরা মারামারি করার সুযোগ পাচ্ছে না, এখন তার উল্টে ভয় পাচ্ছে এবার কি হবে, এবার কি হবে। আর কি আর হবে, ভোট তো দেননি, কি আর হবে, ভেবেছেন আপনারা ভোট দিলে বিজেপি ক্ষমতায় আসবে না, ক্ষমতায় এসে গেল, আবার কি হবে, এবার দয়ার দিকে তাকিয়ে থাকুন, যা করবে তাই হবে। ওরা তো ভোট দেননি, তো আবার কি হবে, আবার বেশি আবদার দাবি কেন করছেন? ওরা যদি কোনো কাজ নাও করেন, কিছু বলার থাকবে না, ভোট দেননি তো আপনারা তো ভোট না দেওয়ার কথা বলে গেছেন, তো ফলে যেটা দেবেন সেটাই ভালো, বেশি আশা করা, বেশি দাবি করা উচিত না। কিন্তু আমার কোথাও আস্থা, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছে, উনি যতই হিন্দু হিন্দু ভাই ভাই বলুন না কেন, মুসলিম সমাজের লোকেরা উপেক্ষিত হয়ে থাকবেন বা দেখলে মারধর, নানানভাবে বিধান ইত্যাদি তৈরি করা, আমি কোথাও সেটা মনে করি না। ফলে ওইভাবে আতঙ্কগ্রস্ত না হয়ে যদি সরকার উন্নয়ন করে, তার পাশে তাকে উন্নয়ন করতে সাহায্য করা উচিত, সরকারকে কন্টিনিউ করতে দেওয়া উচিত। 15 বছরে এই রাজ্যের সরকার যা করেছে মুসলিম সমাজের কি উন্নতি হয়েছে, কি উন্নতিটা হয়েছে। ফলে যদি দেখতে পান সরকার উন্নতি করছে, ওই যে ফালতু ছেদ কথাগুলোকে বাদ দিয়ে উন্নয়নের সামিল হবেন, তাহলে আপনারও উন্নয়ন হবে, আপনার পরিবারের উন্নয়ন হবে, রাজ্যটাও এগোবে। এটুকু বলতে পারি। দর্শক, আরও যদি কিছু বলার থাকে আপনাদের বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন, মমতা বোধহয় আগে থেকেই সেই বিষয়টা জানতেন, আর সেই কারণে শুভেন্দু অধিকারীর নামের শুভ আর নন্দন এই শব্দ দুটো একত্রিত করে শুভনন্দন কথাটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানানোর জন্য। আরে সিরিয়াসলি নেবেন না। এই মুহূর্তে পালা বদলের পর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মশকরা, টিটকিরি, কটাক্ষ, ইয়ার্কি যা চলছে, সেখান থেকে এইরকম 2-4 পিস ফোচকেমি খুঁজে নিতে আপনারও খুব বেশি সময় লাগবে না। আবার আপনি যদি খুব সিরিয়াস কিছু খুঁজতে চান, তাহলে এই বিষয়টাও অবশ্যই চোখে পড়বে যে তখন 2018 সাল, মানে 2018 অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর সংঘাতের বিষয়টা কিন্তু আরো গভীর হচ্ছে, আরো একটা নতুন মোড় নিচ্ছে। এবং সেই সময় সবকিছু ঠান্ডা রাখার জন্য শান্তির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চের উপর থেকে বলেছিলেন, আমার পরবর্তী প্রজন্ম অভিষেক শুভেন্দু। এবং সেখানেই বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তার মাত্র 8 বছরের মাথায় প্রথমটাকে সত্যি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার তুমি জেদে তিনি দ্বিতীয়টাকে সত্যি করে চলে গেছেন। মানে শুভেন্দু অধিকারী সত্যি আজ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গের বুকে। এবং এখানেই বলতে হয় যে তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর ভরাডুবির দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কজন জিতেছেন বিধায়ক, তাদের একটি সভাতে ডেকেছিলেন, তাদের নিয়ে তিনি একটা মিটিং করেছেন। এবং সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়ী বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন যে অভিষেক কিন্তু এবারে খুব খেটেছে, খুব লড়াই করেছে, আপনারা সবাই উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান। মানে জেতা বিধায়কদের শুধুমাত্র বসে বসে সম্মান জানালে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে উঠে দাঁড়িয়ে সালাম ঠুকতে হবে। এবং পয়েন্ট টু বি নোটেড, এমন একটা মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন তৃণমূলের এইরকম মুখ থুবড়ে পড়ার পরে, যেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জয়ী বিধায়করা কিন্তু উপস্থিত হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়করা উপস্থিত হননি, বেশ কিছু এরকম রয়েছেন। সেই রকম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক খুব খেটেছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, ওকে আপনারা সবাই সম্মান জানান। একজন জয়ী বিধায়ক তিনি একটি সংবাদ মাধ্যমকে বলছেন যে সম্মান জানাতে হবে, ঠিক আছে, বসেও তো হাততালি দেওয়া যায়, উঠে দাঁড়িয়েই হাততালি দিতে হবে তার কি মানে আছে? বিশেষ করে জেতা বিধায়কদের মধ্যে যেখানে দলের প্রবীণ নেতারা রয়েছেন, তারা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হাততালি দিচ্ছেন, এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই খুবই অস্বস্তিকর ছিল। দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়করা রয়েছেন, তার মধ্যে অনেকেই দল পাল্টাবেন, সে তো বোঝাই যাচ্ছে। এবার তারা বেছে নেবেন তারা কোন দিকে যাবেন, আইএসএফ এ যাবেন, হুমায়ুন কবিরের দলে যাবেন, তারা কংগ্রেসটা করবেন, নাকি বিজেপির দিকে আসার চেষ্টা করবেন, আর কারা থেকে যাবেন, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা থেকে যাবেন, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে অবশ্যই আর একটা দৃশ্যের কথা কিন্তু আপনাদের সামনে রাখতেই হবে। অদ্ভুত সে সমাপতন। বামেদের যখন পতন হয়েছে, মানে 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, সেই সময়টায় আমরা আমাদের এই ছোট্ট টিমের মধ্যে যে কজন আমরা আছি, আমরা তখন সবাই কলেজের কোনো না কোনো স্তরে রয়েছি। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড ইয়ারে, কেউ পোস্ট গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারে, কেউ বিএসসি পড়ছেন, কেউ এমএ পড়ছেন, এরকম পরিস্থিতিতে সব রয়েছি আমরা। তো সেই সময় যেটা দেখা গিয়েছিল যে পালা বদলের ঠিক আগে আগে বিশিষ্টজন, বুদ্ধিজীবী, তাদের মধ্যে অনেকেরই অভিমুখ ঘুরে গিয়েছিল। কিন্তু তারপরেও বামেদের সঙ্গে একটা সমর্থন ছিল, তাও কিছু লোকজন বামেদের সঙ্গে গেঁথেছিলেন। সেইখানে শেষ ধাক্কাটা আসে 2016-তে, যখন দেখা যায় শুধুমাত্র 2011 নয়, 2016-তে তার আগে অলরেডি নারদা সারদা বিভিন্ন রকম দুর্নীতি হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় চলে এসেছেন। সেই সময় গিয়ে শেষ ধাক্কাটা লাগে এবং বামেদের দিকে যে কজন পড়েছিলেন তার মধ্যে বেশিরভাগই সেই সময় একদম উড়ে বেরিয়ে চলে আসেন তৃণমূলের দিকে, এবং তারা বুঝতে পারেন যে এখন তো লাভ করতে গেলে এদিকেই যেতে হবে, বামেদের সঙ্গে থেকে আর কোনো লাভ নেই, এবার তো তৃণমূলেই যেতে হবে, কিচ্ছু করার নেই। এবং তারই সঙ্গে বামেদের নিচু তলার বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন। কিছু লোকজন বাধ্য হন, কিছু লোকজন স্বেচ্ছায় চলে যান। তারা আবার বামেদের একটা অল্টারনেটিভ খুঁজে পান রামে 2019-এ, অর্থাৎ বিজেপিতে। আপনারা জানেন এই নিয়ে বহুবার চর্চা হয়েছে যে বামেদের ভোট কিভাবে
বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যায় এবং বিজেপির সব থেকে ভালো ফলাফল তখনও পর্যন্ত দেখতে পাওয়া যায় 2019-এ। এই কথাগুলো বললাম, এই এতটা ইন্ট্রোডাকশন দিলাম এটা বলার জন্য যে বামেদের পতনের পর তাদের আনুগত্যেও কিন্তু একটা ধাক্কা লেগেছিল। 34 বছর শাসন করার পর যখন বামেদের পতন, তাদের আনুগত্যে একটা জোরে ধাক্কা লেগেছিল। আর এখন দেখা যাচ্ছে 15 বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দল তৈরি করেছেন, তার নিজের যে সংগঠন, সেই নিজের দলের লোকজন কে কত আগে ছেড়ে চলে যেতে পারবেন, কে কত তাড়াতাড়ি পাল্টি মারতে পারবেন, সেই নিয়ে একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো স্ট্রিট ফাইটার। সেই স্ট্রিট ফাইটার তার নিজের দলের ভেতরের লোকজনকেই নাকি চিনতে পারেননি। মানে পরাজয়ের সঙ্গে সঙ্গে তার নিজের দলের লোকজন এখন তাকে বধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এমন সব লোকজন যারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে ব্যবহার করে গাড়ি বাড়ি টাকা পয়সা কি না করেছেন, তারা পর্যন্ত এখন কিন্তু পরাজয়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পা তুলে দেওয়ার জন্য রাজি। এমনই এক সংগঠন, এমনই এক দল তিনি তৈরি করেছেন। মানে এতদিন ধরে বলা যেতে পারে তিনি একটা তাসের ঘর, তাস দিয়ে প্রাসাদ তৈরি করেছিলেন। পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে লেগেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আনুগত্যে এই রকম ধাক্কা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, তিনি যার উপরে ভরসা করবেন, তার যে কাণ্ডারি, যার দিকে তিনি তাকাবেন, সেই কাণ্ডারি, সেই দলের সেকেন্ড ইন কমান্ড, কই তাকেও তো দেখতে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে তিনি বলেছেন যে রাস্তায় থাকবো, আমরা লড়বো, ইত্যাদি এবং ইত্যাদি, কিন্তু সেই কাণ্ডারি, সেই সেকেন্ড ইন কমান্ড, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত তিনি সেই প্রাসাদে বসে আড়ালে মেঘনাদ হয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মাধ্যমে আছি আছি আমি আছি এই সমস্ত বার্তা দিয়ে যাবেন। এখনো পর্যন্ত এভাবেই তিনি মনে করবেন যে এভাবেই রাজনীতিটা করা যাবে, বিরোধী রাজনীতিটা করা যাবে। আর তার সেই প্রাসাদের সামনেটা দেখেছেন, তার বাড়ির সামনেটা মানুষজন দূর দূর থেকে বাসে ট্রেনে করে আসছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর কথাটা বলে যাবেন বলে, চিৎকার করে চোর চোর বলে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি মুখে বলেছেন রাস্তায় থাকবেন, তবে বস যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে যে রাস্তায় থাকার কথা, সেখানে রাস্তায় কেউ নেই। স্ট্রিট ফাইটার 5 দিন হয়ে গেল বাড়ির ভেতরে বসে গালে হাত দিয়ে ভাবছেন। আর আগামী সূর্য যাকে বলা হতো, সেই আগামী সূর্য যে কোথায় অস্ত গেছেন আর কবে যে তিনি আবার উদয় হবেন, সে কেউ জানে না। হিন্দু কাকে ভোট দিয়েছে, মুসলিম কাকে ভোট দিয়েছে, সেসব আলোচনা অনেক বড় ব্যাপার, সেসব আলোচনা পরে হবে। আপনার নিজের ঘর ছেদো, আপনি এসেছেন তাজমহলের গল্প বলতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি দেখে অবশ্যই কিন্তু আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। মানে ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জননেত্রী, তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে। এবং যখন ক্ষমতায় থেকেছেন তখন ঔদ্ধত্য একটা চরম সীমায় পৌঁছে তখন মানুষকে যেভাবে পায়ে ঠেলেছেন, তারপর এখন আশা করা যে এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে মানুষজন এক লহমায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসবেন, এটা রাজনৈতিক এবং মানসিক বোকামি। আর এই পরিস্থিতি থেকে সত্যিই আমাদেরও শেখার আছে। আপনিও দেখবেন আপনার সুদিনে কারা আপনার পাশে আছে, আর একটু যাচাই করে নেবেন যে আপনার দুর্দিনে তারা আদৌ আপনার পাশে থাকবে নাকি শুধু সুদিনের ক্ষীরটা খেয়ে চলে যাবে। এবং দেখে নিন আপনার দুর্দিনে কারা পাশে আছেন, তাদের একদম কিন্তু পায়ে ঠেলবেন না, ঔদ্ধত্য দেখাবেন না। যে শিক্ষাটা পাবেন সেটা কখনো ভুলে যাবেন না। নির্লজ্জতার শেষ সীমা। উনি মুখ্যমন্ত্রী নন, ওনাকে কেউ ঘুম থেকে ডেকে তোলো। উনি এখন প্রাক্তন হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম আগামীকাল থেকে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নন, অতীত। উনি বেরোতে পারছেন না, কারণ মুখ্যমন্ত্রী না থাকলে অনারেবল, উনি অনারেবল না, ডিসঅনারেবল। উনি চিফ মিনিস্টার ছিলেন, নন চিফ মিনিস্টার। মানে এত নির্লজ্জ। প্রথমে বলছিল চেয়ার ছাড়বো না, এখন বলছেন আমি নামটাও ছাড়বো না। ওনাকে আমার মনে হয় ব্যানার্জি পরিবারের মধ্যে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, সিভিক খেলে আর কিছু খেলনা কিনে দেওয়া হোক। কৃষ্ণনগরের পুতুল ওগুলো নিয়ে খেলুক। হচ্ছে এখনো পর্যন্ত আছে 24 পরে থাকবে না, এই 29 পরে থাকবে না, তো ওগুলো নিয়ে খেলুক। ওই মাটির পুতুলের কে রাজত্ব, ওই সাম্রাজ্য রাজত্ব করবে। এই যে আমরা দেখলাম যে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাস চলছে না, আর সেদিনই আবার দক্ষিণকালের ঘটনা তৃণমূল করছে এবং যারা রাতারাতি সবুজ জামা থেকে গেরুয়া জামা গায়ে পরে গেরুয়া আবির মুখে লাগিয়ে বিজেপির পতাকা নিয়ে তারা তাণ্ডব করছে। বিজেপি ওভাবে হওয়া যায় না। বিজেপি হতে গিয়ে অনেক ত্যাগ, অনেক অত্যাচার সহ্য করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক সহ্য করতে হয়। ওই তৎকাল তৃণমূল হতে পারে, তৎকাল বিজেপি হয় না। যারা করছে সব বিজেপি, ভেগ ধরা তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রী কালকে শপথ দেবেন, তারপরে সবাইকে ঠান্ডা করে দেওয়া হবে। চিন্তা করছেন কেন? মুখ্যমন্ত্রী হিসেবে মানে ওনাকে বেছে নেওয়া হয়েছে,
অভূতপূর্ব, এক কথায় অভূতপূর্ব। যে মানুষটাকে দাদা বলে জানি, মানে তিনি কিভাবে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে এক প্রান্ত রোজ দৌড়ে বেরিয়েছেন সারা বাংলা দেখেছে। এবং আমাদের উচ্চ নেতৃত্ব একটা সুযোগ্য মেদিনীপুরের টকাকে মুখ্যমন্ত্রী করেছেন। তাই আমাদের উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ। বাংলা নতুন সূর্য আগামীকাল উঠবে, শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হবে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন সেটা এখন বাস্তবায়িত হবে, বা পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবে যে তারা বিজেপিকে এনে কত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রথমেই যেটা বলা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও বলেছেন যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের আয়ুষ্মান কার্ড, যেটা সেই আয়ুষ্মান কার্ডটা সবাই যাতে উপলব্ধ হয়, সবাই যাতে পান, সেটা করা হবে। পরবর্তীকালে আমরা জানি সপ্তম বেতন কমিশন গঠিত হবে। হেরেছে কে হেরেছে? মমতা বাবু হেরেছে, হেরেছে মমতা খালা হেরেছে, হেরেছে মমতা ব্যানার্জি হেরেছে, হেরেছে অভিষেকের পিছে হেরেছে। কার কাছে হেরেছে? শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে। हार गया बीजेपी जीत गया सारे बंगाल गेरुआ हो गया। 7 में और दिन शेष, ममता बनर्जी मियाद शेष, एक्सपायरी हो गया। अभी नया जो सरकार बनाने जाएगा उसको आमंत्रण जनाएगा और ममता बनर्जी को जनगण बाँ में लात मारा और राज्यपाल जी उसको डान पा में इतना लात मारेगा जो उसका দর্শক নিশ্চয়ই দেখেছেন শুভেন্দু অধিকারী যেটি বলেছে সেটি আপনি সাপোর্ট করেন কিনা এবং তার সঙ্গে একমত কিনা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং পশ্চিমবঙ্গের শান্তির জন্য আপনি আসলে কি চান সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে চান কিনা জানাবেন আমাদেরকে। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।